আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। আজকে তোমাদের ব্যাপারে একটা কথা বলবো। বাংলাদেশের খুবই ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা আলোচনা করব। আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং ইউনূস। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কেন ছাত্ররা ডক্টর ইউনূসকে বাংলাদেশে আসার জন্য বলছে এবং কেন আসলে ডক্টর ইউনূস আসলে বাংলাদেশে আসছে। ডক্টর ইউনূস আসলে পলিটিক্সের ব্যাপারে কোনো, হ্যাঁ হয়তো পাবলিকের রিকোয়েস্টে উনি হয়তো বা কিছুটা করবে, কিন্তু উনার কোনো ইচ্ছে নাই। যে মুহূর্তে উনি আসছে ওই মুহূর্তে কোনো ইচ্ছে উনার ছিল না যে বাংলাদেশে আইসা পলিটিক্সে যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন উনি বাংলাদেশে আইসা পলিটিক্সে যুক্ত হয়েছে, তাই না? তো আমি আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ইনফরমেশনগুলো দেখবেন। এগুলো হচ্ছে আমার ওপিনিয়ন, ঠিক আছে? কেউ পার্সোনালি নেবেন না, কেউ পলিটিক্যালি নেবেন না। আমি আমার দেশকে ভালোবাসি, এই জন্য আমি ব্যাপারগুলো আমার থেকে আমি বলছি। ডক্টর ইউনূস নিঃসন্দেহে এমন একটা লোক যিনি শুধু বাংলাদেশিরা তাকে চিনেও না, বেশিরভাগ লোক ইয়াং জেনারেশন তো চিনেই না। উনি হচ্ছে এমন একটা সেলিব্রিটি, এমন একটা পার্সোনালিটি যেটা ডোনাল্ড ট্রাম্পের থেকেও ভালো সম্মানজনক ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্প থেকেও সম্মানের দিক থেকে উনি ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি, আমেরিকান প্রেসিডেন্ট থেকে বেশি। এই ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? তো প্রসঙ্গক্রমে যেটা বলতেছি যে কেন ডক্টর ইউনূস দ্য রিভলিউশনের জন্য ছাত্ররা ওনাকে ইনভাইট করছে, যে এই জন্য উনি আসছে। বাহিন্ড দ্য সিন এটা না, বাহিন্ড দ্য সিন হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনার প্রতি খেপা লং টাইম ধরে, ঠিক আছে? শেখ হাসিনা বছরকে বছর হেরে অ্যাবিউজ করছে, মিথ্যা মামলায় মিথ্যা এটা সেটা দিয়ে ওনাকে অনেক ধমায় রাখছে, ঠিক আছে? এটা এটা আমার মনে হয় না কোনো দেশের একজন প্রধানমন্ত্রী একজন এত বড় সম্মানিত একজন লোককে এত হেনস্থা করে। শেখ হাসিনা করছে, কেন করছে? শেখ হাসিনা করছে একটা মাত্র কারণ সে হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট, প্রথমত। দ্বিতীয় হচ্ছে সে কোনো লিডারশিপ না। শেখ হাসিনা হচ্ছে অশিক্ষিত মূর্খ, শিক্ষিত মহিলা না। কথাবার্তা শুনলেই আপনি বুঝবেন, অশিক্ষিত মূর্খ বর্বর, ঠিক আছে? অ্যান্ড হে নিজেই জানে বাংলাদেশের একমাত্র শ্রেষ্ঠ সন্তান বলতে এই পর্যন্ত যার নাম আসবে সেটা শেখ মুজিব না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। হে জানে ডক্টর ইউনূসকে যদি দমাই রাখা না যায় তাহলে সে কিন্তু শেখ মুজিবের থেকেও অনেক উপরে প্রভাব বিস্তার করবে। এটাই ছিল তার সবচেয়ে ভয়। সে ভয়টাই, যেটা তুমি ম্যানিফেস্টো করবে সেটাই আসবে, সেটাই আসছে। এখন ডক্টর ইউনূস যখন আসছে বাংলাদেশে, সবচেয়ে একটা ব্যাপার হচ্ছে কি, উনি আসছে সত্যিকার অর্থে হচ্ছে উনি আসছে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য। উনি দেশকে উদ্ধারের জন্য আসে নাই। আমরা হিউম্যান, ঠিক আছে? আমরা যতই ভালো বলি, আমরা নিজেদেরকে ভালো বলি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো মানুষ। কেউ আমাদেরকে বছরের বছর বছর অ্যাবিউজ করবে আর আমরা মুখ বুঝে সহ্য করে থাকবো, এটা তো কখনো হবে না। ডক্টর ইউনূস এই প্রথম একটা বড় ধরনের সুযোগ পাইছে। তার যে 10, 15, 20 বছর যে আরও বেশি টাইম যে তাকে অ্যাবিউজ করছে, এই অ্যাবিউজের প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ওই টাইমটাই। উনি আসছে, উনার পদক্ষেপগুলো দেখেন, উনার উপদেষ্টা মণ্ডলীতে মোস্ট অফ পাবলিক হচ্ছে খুবই উইক, ঠিক আছে? খুবই উইক। এরপরও দেশকে সে কীভাবে, সে যে অনেক বড় ট্যালেন্ট লোক। ডক্টর ইউনূস জানে সে বাংলাদেশের লোকেরা কিন্তু ট্যালেন্ট লোকের দরকার নাই মানে বাংলাদেশের লোক হচ্ছে অশিক্ষিত মূর্খ। এরা সরকার গঠনে চাইব ওই ধরনের লোককে। বাংলাদেশের লোকেরা কখনো ডক্টর ইউনূসকে এই ধরনের একজন
সারা জীবন এরকম থাকুক, সে একজন ভালো লোক, দেশ চালাচ্ছে সঠিকভাবে, বাংলাদেশের লোকেরা আসলে সত্যিকারে চায় না। কারণ আমরা হচ্ছি বর্বর জাতি। আমরা চাই, আমরা সবসময় চাই কেউ আমাদেরকে শোষণ করবে। হ্যাঁ, আমরা চাই কেউ আমাদেরকে শোষণ করবে, আমরা ওই ধরনের জাতি। ডক্টর ইউনূস জানে এগুলা, এমন না যে জানে না। তারপরে উনি ক্ষমতা নিছে, ক্ষমতা বসে আছে, উনি ডাইরেক্টভাবে বলছে আমার এই ক্ষমতার কোনো উদ্দেশ্য নাই, আমি আমার কাজে ফিরে যাব। ঠিক আছে, উনি আসছে, উনি প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। মিন্স প্রতিশোধটা কি? নিজের পার্সোনাল প্রতিশোধ তো আছে, বাংলাদেশের মানুষের প্রতি দায়িত্ব নিয়েও উনি আসছে। যে এইসব নর্মাল নর্মাল পাবলিককে, সাধারণ পাবলিককে যে এভাবে হেনস্থা করা, ঘুম করা, তারপর যে কি বলে যে আয়নাঘর তৈরি করা, উনি আসছে নিজের আক্রোশ থেকে, নিজের অনেক প্রতিশোধী মাইন্ড থেকে। উনি প্রতিশোধ নিতে ডাইরেক্ট আসে নাই, আমি যেভাবে বলতেছি ব্যাপারটা এমন না, আসলে ওইভাবে নেওয়ার দরকার নেই। উনি জানে যে উনি যেরকম শোষিত হয়েছে, এরকম হাজার হাজার মানুষ শোষিত হয়েছে। উনার মতন লোক যদি ওইরকম শোষণ হয়, অন্য লোকেরা তো আসলে কিছুই না। তো উনি আসছে বেসিক্যালি হচ্ছে কি যে পুরো ব্যাপারটাকে, যারা ও যে শোষণবাজের যে ইয়ে করছে এটার বিচার করার জন্য। তো উনার মূল দায়িত্ব হচ্ছে এখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলেন, বাংলাদেশের ট্রাইব্যুনাল বলেন, সব কিছু যথা করে শেখ হাসিনা আওয়ামী লীগকে একেবারে বিনিষ্ট করে দেওয়া। প্রথম কথা হচ্ছে আইনের আওতায় নিয়ে আইনে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টডি অথবা যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করার জন্য উনি আসছে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে উনি যেটা করবে, যে ইন্ডিয়া থেকে যে একটা বাংলাদেশ পুরা 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 বাংলাদেশিদেরকে যেভাবে জিম্মি করে রাখছে ইন্ডিয়া, কলোনাইজ করে রাখছে, এটা থেকে মুক্ত করার জন্য ডক্টর ইউনূস আসছে। থার্ড থিং, নাম্বার থ্রি হচ্ছে উনি আসছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন হয়েছে। উনি জানে উনার ইন্টারন্যাশনাল পাওয়ার আছে। সো উনি যদি ওই পাওয়ারটা কাজে লাগায়, টুডে টুমোরো কিছুটা টাকাও দেশে আনতে পারবে এবং দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবে। উনিও হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। উনার মতন লোক বাংলাদেশের মতন দেশ নিয়ে কখনো মাথা ঘামায় না। ডক্টর ইউনূস হচ্ছে সেই টাইপের লোক। এখন উনি পার্সোনাল আক্রোশ থেকে, পার্সোনাল প্রতিশোধ থেকে এবং দেশীয় মানুষকে মুক্ত করার জন্য, এক শোষণবাস গভর্নমেন্ট থেকে মুক্ত করার জন্য উনি আসছে। উনার অন্য কোনো উদ্দেশ্য নাই। উনি নিজেও জানে বাংলাদেশের পাবলিক এন্ড অফ দ্য ডে এই ধরনের ভদ্রলোক, এই ধরনের জ্ঞানী গুণী লোক চায় না সরকার। সত্যি কথা, বাংলাদেশের লোক দেখবেন 1-2 মাস 3 মাস পরে দেখবেন যে উনার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে সরকারের। বাংলাদেশের মানুষ এটা বুঝে না যে একটা নতুন ঘর করতে হলে পুরান ঘরটাকে ভেঙে ফেলতে হয়, আর ওই ভেঙে ফেলার যে সময়টা ওইটাতে আপনাকে টঙ্গে থাকতে হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা দেশের মানুষ শিক্ষার নাই। তো এই শিক্ষা যদি নাই থাকে, সেটা হবে কি, যত সময় যাবে এটা দূরত্ব আরও বাড়তে বাড়তে এটা সমস্যা হবে, কিন্তু অনেক বড় হবে। ঠিক আছে, তো উনি জানে, উনি যে এমন না যে উনি ব্যাপারগুলো জানে না, উনি জানে ব্যাপারগুলা, অ্যান্ড উনি জানে এটার শেষ পরিণতি কী হবে, উনি সবই জানে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত যেটা হবে কি, ডক্টর ইউনূস আসে যে রিফর্ম করা বাংলাদেশ সম্ভব না, কখনো রিফর্ম করা সম্ভব না। সংস্কারের যেটা বলে সেটা করা সম্ভব না, কারণ উনি যে টাইপের লোক, ওনার আশেপাশে ওই টাইপের লোক তো নাই আর উনি ক্ষমতা ছাইড়া দিলে আগের মতনই সব কিছু হয়ে যাবে, সে জানে এগুলো। এই যে জানে না এমন না, বাট সে একটা পথ দেখা যাচ্ছে, দেশকে যে একটা পথ দেখা যাচ্ছে, আমি তোমরা এই পথ অনুসরণ করো, আর যদি না করো তোমাদের ভাগ্যে খুবই দুর্বিষহ ফিউচার তোমাদের জন্য অপেক্ষা করতেছে। উনি ডাইরেক্টভাবে এটা মেসেজ দিতেছে সবাইকে। ঠিক আছে, এখন হচ্ছে এটা দেশের মানুষের ইচ্ছা। দ্বিতীয় হচ্ছে, দেখুন, এই প্রথমবার 1971 সালের পরে উনি একমাত্র বাংলাদেশের পাবলিক, বাংলাদেশি লোক, যিনি ভারতকে কিন্তু টেনশনে রাখতেছে। শুধু টেনশনে না, ভারতের কিন্তু অস্তিত্ব মারার। ঠিক আছে, ভারতের অস্তিত্ব, ভারতের যত সোশ্যাল মিডিয়া বলেন, বলেন, ভারতীয় ইন্টেলিজেন্ট বলেন,
এগুলো সব কিছুই তো বাংলাদেশে ফেল। এদের তো কোনো লজ্জা শরম নাই, ওদের যে কোনো লজ্জা নাই তো। ওরা স্বৈরাচার শেখ হাসিনা যখন ফালাই গেছে, এটা তো ফালায় শেখ হাসিনা যায় না, ইন্ডিয়া ফালাই গেছে। তো ওনারা চাচ্ছে আর কি যেভাবে হোক এটা প্রতিশোধ নিয়ে আগের পথে আসার জন্য। না, এটা করা সম্ভব নয়, এটা ও করতে দিবেও না, বাংলাদেশের পাবলিক করতেও দেবে না। হ্যাঁ, ইন্ডিয়া দ্য ডে বাংলাদেশ কি খুবই ভালো একটা রাষ্ট্র হয়ে যাবে এটা? হ্যাঁ, এটা আমরা হোপ করতে পারি, কখনো এটা হবে না। কারণ বাংলাদেশে আসে পরবর্তীতে যারা আসবেই তারা ওই একই ট্রেন্ড করতেছে। এখনও দেখেন সাদাবাজি পুরোটাই বন্ধ হয় নাই, দুর্নীতিবাজ এগুলো বন্ধ হয় না, এগুলো বন্ধ করা সম্ভব না, কারণ এগুলো আমাদের ব্লাডে মিশে গেছে। এগুলো করা ডক্টর ইউনূস উনি অনেক জ্ঞানী লোক, উনি এগুলো সবই জানে। উনি আসছে দেশকে একটা সঠিক একটা গাইডলাইন দিয়ে উনি চলে যান। সংস্কার করা একটা মানুষকে তোমাকে আমি গাইডলাইন দিতে পারি, তোমাকে আমি সব কিছু দিয়ে ধরাই দিতে পারি, এখন তুমি তোমার দেশকে কীভাবে চলবা, তোমার ব্যক্তিত্ব কীভাবে হবে, তোমার পার্সোনালিটি কীভাবে হবে, এগুলোর জন্য তো তোমাদের নিজস্ব দায়িত্ব। এটা তো গভর্নমেন্টেরও দায়িত্ব না, এটা হচ্ছে এই ইউনিসেরও দায়িত্ব না। ইউনিস আসছে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, ওনার কোনো ক্ষমতার লোভ নেই, কোনো কিছুই নেই। এবং ডক্টর ইউনূস আসার আগে একটা বড় ইন্টারভিউ দেওয়া হয়েছিল ভারতীয় গণমাধ্যমে, এটার নাম কি NDTV নাকি কি একটা টিভিতে। হ্যাঁ, আমি ওনার ওই ইন্টারভিউটা সরাসরি দেখছি, সরাসরি বলতে টেলিভিশনে দেখছি। উনি বলছে যে রিফর্মের একটা ফার হচ্ছে যে 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 সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করতেছিল যে রিফর্মটা কি, আপনারা কি মৌলবাদী সরকার মানে বিএনপিকে আনার জন্য কি এটা করতেছেন? সে বলতেছে না, এখন যদি আবার বিএনপি আওয়ামী লীগ হয় তাহলে তো আর কিছুই হলো না। তো উনি ডাইরেক্টলি কিন্তু ডিনাই করছে ব্যাপারটা। তার মানে আমাদের ওই কথা থেকে বোঝা যায় যে বাংলাদেশে বিএনপিও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না। এখন থার্ড পার্টি কারা আসবে কি না সেটারই একটা সুযোগ হয়তো গঠন করা সুযোগ আছে, কিন্তু সুযোগের জন্য এটা যথেষ্ট টাইমের দরকার। সেই টাইম বাংলাদেশের নাই এখন আর। ডক্টর ইউনূস সেই টাইমও নিতেও চায় না। ঠিক আছে, এন্ড অফ দ্য ডে বাংলাদেশের হয়তো ইলেকশন হবে, কার হাতে যাবে কী হবে, এন্ড অফ দ্য ডে আমাদের পলিটিক্স হয়তো বা আগের মতোই চলে যাবে। হ্যাঁ, ডক্টর ইউনূস সবাইকে সব কিছু একটা গাইডলাইন দিয়ে উনি চলে যাবে। ওনার তো এটা জব না যে তোমাদের দেশ তোমাদের 100% আমি একদম ঠিক করে যাব, এটা তো সম্ভব না। এটা তো তোমাদের দেশ, তোমাদেরকে দিক নির্দেশনা উনি দিয়ে উনি চলে যাবেন। ওনার যেটা কাজ উনি করতে চলে যাবেন, উনি তো আপনাদের সাথে থাকবে না। তো আপনারা যারা যে কাজগুলো এখন করতেছেন খুবই সাবধানে হন। আপনারা যারা মনে করেন জুলুম, শোষাবাদ, সাদাবাজ এসব করতেছেন, কেউ কিন্তু রক্ষা পাবেন না। উনি গাইডলাইন দিয়ে যাচ্ছে মানে এগুলো কিন্তু বিচার হবে টুডে টুমরো। হ্যাঁ, বাংলাদেশ থেকে ওগুলো মুক্ত হবে না সহজেই, যদি না ডক্টর ইউনূসের মতন লোক 10, 15, 20 বছর ক্ষমতায় না থাকে। বা সত্যি কথা হচ্ছে বাংলাদেশের লোক ডক্টর ইউনূসকে 10-15 বছর রাখতে চায়ও না, কারণ বাংলাদেশের পাবলিক হচ্ছে অশিক্ষিত মূর্খ। এরা ইন্ড অফ দাদার ডানের শীষ অথবা নুকাতেই যাবে। ঠিক আছে, জামাত শিবির বাংলাদেশে সরকার গঠন করা হচ্ছে, এটা খুবই বিরাট চ্যালেঞ্জ। বাংলাদেশে জামাত শিবির গঠনতন্ত্র খুবই স্ট্রং, বাট এটা হচ্ছে ইসলামিক দল। মানুষের কিন্তু যথেষ্ট সন্দেহ আছে ওনাদের প্রতি। ঠিক আছে, কারণ ইসলামিক দল আসলে আমরা কোনো মিডল ইস্ট কান্ট্রি না, আমাদের কোনো গোল্ড নাই, আমাদের কোনো অয়েল নাই, আমরা যে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ চালাবো। আমাদের মেয়েরা কাজ করতে হবে, মেয়েদের সব কিছু আলাদা। আমাদের ইসলাম এগুলা মরুভূমির যে ব্যাপার স্যাপার, এগুলো আমাদের দেশের মতন দেশে চলে না। হ্যাঁ, এগুলা মানুষ বুঝতে পারে যে আমরা কোনো দুবাই না, সাউদি না যে আমাদের গোল্ড আছে আর ওদের মানুষ নাই তেমন। দেশ বড়, কিন্তু আমরা কি আমাদের দেশকে ওইভাবে চালাইতে পারবো? যেমন ইসলামিক কান্ট্রি করতেছে, ইসলামিক কান্ট্রি বুঝেন আপনার? ইসলামিক কান্ট্রি যেসব গরিব দেশ আছে, ইসলামিক কান্ট্রি যেগুলো ইসলাম নিয়ে বসে আছে শুধু, এদের সব ইসলামিক কান্ট্রিগুলোতে কিন্তু ক্যাওয়াস। কেন জানেন? এরা ওয়ার্ল্ডের সাথে তাল মিলাই যদি তুমি আর তোমার জাতিকে না নিতে পারো, তুমি পিছনে পড়ে থাকবে। হ্যাঁ, আখেরাতে তুমি বেহেশতে যাই অনেক কিছু হুড়ফড়ি ফাইবা, এইসব আর কি, এইসব হচ্ছে অন্য ব্যাপার, ওইসব টোটালি ডিফারেন্ট ব্যাপার। ঠিক আছে,
কিন্তু বাস্তবতা হচ্ছে যে সময় উপযোগী নিজেদেরকে অ্যাডাপ্ট করা এবং সবার সাথে তাল মিলাই না চলতে পারলে তুমি কিন্তু পিছনে পড়ে যাবে। পিছনে পড়বে না যদি তোমার যথেষ্ট তেল থাকে, গোল্ড থাকে, তাহলে পিছনে পড়বা না। কান্ট্রি তোমার মতন গরিব দেশ, তুমি যদি কাউ যেন আমি ইংলিশ শিখবো না, আমি দেশের বাইরে যাব না, ইহুদিন আসারার দেশে যাব না, আমি কোরআন হাদিসের উপর চলবো, ফাইন, তাহলে গরিব হওয়ার জন্য, কষ্ট করার জন্য রেডি থাকো। এটাই হচ্ছে ব্যাপার। আর সেই ব্যাপারটাই আমাদের দেশের মেয়েরা, মহিলারা, অন্যান্য পাবলিক যারা আছে এরা বুঝতে তাদের সন্দেহ যে জামাত শিবির বাংলাদেশে আসলে আসলে দেশটা কেমন হবে। এটা একটা খুব সিরিয়াস কনফিউজ ওরা, ঠিক আছে। আর জামাত শিবিরের ব্যাপারে এখন হয়তো ইদানিং কিছুটা ইমেজ ভালো হয়েছে, লং টাইম রক কাটা জামাত শিবির ছাড়া মানুষ কিছুই জানে না। তবে জামাত শিবিরের গঠনতন্ত্র অনেক স্ট্রং। ওরা এমন একটা দল না যে তুমি যাইয়া সভাপতি হয়ে যাবা, তুমি যাইয়া লিডারশিপ রোলে চলে যাবা কোনো প্রকার তোমার জ্ঞান, কোনো প্রকার তোমার নলেজ ছাড়া তুমি এটা সম্ভব না, ঠিক আছে। এটা সম্ভব অনলি বিএনপি আওয়ামী লীগের একজন ছাগলও কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, আওয়ামী লীগের সেটা সম্ভব, কিন্তু জামাত শিবিরের সেটা সম্ভব না। এখন সরকার কে আসবে আমরা ব্যাপারগুলো এখনও শিওর জানি না, তবে যেই আসুক বাংলাদেশ হয়তো কিছুটা রিফর্ম হবে। বাংলাদেশের যে পয়জন ব্লাডে এটা কখনো যাবে না। এবং ডক্টর ইউনূস একটা পর্যায়ে হয়তো ইলেকশন করে দিয়ে উনি চলে যাবে, যার হাতেই হোক, কারণ ওনার প্রতিশোধ নেওয়ার কাজ শেষ, ইন্ডিয়াকে ছোড়ার টাইম শেষ। উনি দিয়ে তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে উনি চলে যাবে ওনার কাজের জন্য। উনি তো বলছে উনি এইসব ডার্টি পলিটিক্সের জন্য আসেনি, উনি হচ্ছে ওই যে হাই ক্লাসি পিপল। উনার মতন লোক ওয়ার্ল্ডে এখন পর্যন্ত সম্মানিত লোক যারা ওয়ার্ল্ড ক্লাস, যারা প্রেসিডেন্ট, সবাই এসে ওনার সাথে বুদ্ধি করে। উনার যে ধান্দা, যে বুদ্ধি, পৃথিবীর বড় বড় দেশগুলো কীভাবে ইকোনমিক্স চলবে ওই বুদ্ধি দেয় উনি। কথা বলছো কি? তোমরা তো অশিক্ষিত মূর্খ দেশ, মানুষগুলো মূর্খ, তোমরা তো বুঝতে পারলা না তোমাদের দেশে কাকে দরকার। তো আমি এই পর্যন্তই বলি, এক সময় হয়তো শেখ হাসিনার বিচার হবে কি হবে না এখনও, এগুলো পলিটিক্যাল কেস। তবে ও যে জুলুমবাজ, ওর যদি বিচার না হয়, ওর যদি ফাঁসি না হয় জনসম্মুখে, তাহলে পৃথিবীতে কি বলে, পৃথিবীতে মনে করো ল অর্ডার বলতে যেটা আইনের যে শাসন, সেটা বলতে কিছুই থাকলো না, ঠিক আছে। আর বাংলাদেশের লোক ভারতকে ওরা কখনোই বিলিভ করে নাই, করবেও না। এবং ভারতের লোকেরাও, ভারতের গভর্নমেন্টও কখনো বাংলাদেশের পাবলিকের পছন্দ করে না, দেখতেও হয় না। এরা আমাদের বন্ধুও না, ওরা আমরা শত্রুও না, ওরা আমাদের কিছুই না। ওরা আমাদেরকে চায় সবসময় আমাদের নিচে থাকি। আর আমরা দেশে বড় একটা মানুষ, একটা লোক, বড় একটা গ্রুপ আছে, তারা সবাই বিলিভ করে আমরা এদের থেকে নিচু। এখন তুমি যদি নিজেকে নিচু মনে করো, তাহলে তো হেরা তোমাদেরকে ছুটবেই। কথাটা হয়তো খারাপ মনে হইতে পারে, এটাই সত্য। আপনি ছোদার সুযোগ দিচ্ছেন বিদায় ওরা এসে ছুটবো আপনাদের, ঠিক আছে। সো বাংলাদেশের মানুষের বিলিভ করার দরকার আছে যে তারা একজন বীরের জাতি, একটা লড়াকু জাতি। ইন্ডিয়ার মতন দেশ কোনো অংশেই আমাদের সাথে টিকে না। মিলিটারি এগুলা শুনেন, মিলিটারি অস্ট্রেলিয়া কানাডা থেকে ইন্ডিয়ান মিলিটারি পাওয়ারফুল। এই জন্য এর কথার অর্থ এই না যে যে ইন্ডিয়া পাওয়ারফুল, ঠিক আছে। আমরা হলাম ডেন্সিটি 3 টাইম, বাংলাদেশ হচ্ছে 3 টাইম ডেন্সিটি দেন ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়া থেকে জনগণ অর্থাৎ 1 কিলোমিটারে ইন্ডিয়াতে যদি একজন বসবাস করে, বাংলাদেশে বসবাস করে 3 জন। আর আমাদের বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়া থেকে সামটাইমস ওদের থেকে আমাদের পার ক্যাপিটা ইনকাম আরও বেশি। তার মানে বুঝতেছেন আমাদের ব্যাপার কি সমস্যা হচ্ছে। আমাদের আওয়ামী লীগের লিডাররা, সামসারা, বদমাইশরা এবং বিএনপির দালালরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা কিন্তু গরিব, আমরা কিন্তু ওদের থেকে কম বুঝি, আমরা কিন্তু ওরা আমাদের দাদা, আমরা ওদেরকে ফলো করতে হবে। এই ধরনের চিন্তা চেতনা থেকে বের হয়ে আসে আমাদেরকে দেশকে গঠন করা। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ এটা মাইন্ডসেট। কারণ ওরা আমাদের মাইন্ডে মনে করেন ব্লাডে ঢুকাই দিছে যে ওরা আমরা থেকে ভালো। আর ভাই, আমরা ওদের থেকে কিনা খাই,
ব্যাপারটা কি বুঝছো কি? আমরা হলাম ফসাওয়ালা, আমরা ওদের জিনিস আমরা কিনে খাই, আমরা হচ্ছে কাস্টমার, আর ওরা হচ্ছে ফরিজ করে। তাহলে কে ফসাওয়ালা, কে পাওয়ারফুল? এখন তুমি যদি নিজেকে ছোটোভাবে সেলফ স্টিম মনে করো ছোট, তাহলে তো হ্যাঁ একসময় আমরা ছিলাম অনেক আগে, এখন আর নাই। সেই জিনিসটা আমাদের বাঙালিদেরকে বুঝতে হবে আর এটার জন্য কাজ করতে হবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পরবর্তীতে আমি কথা বলবো। আমার এটা ইউটিউবের নতুন চ্যানেল, সবাই এক্সকিউজ মি, আপনাদের যদি ভালো লাগে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনে ক্লিক করুন প্লিজ, আর কমেন্ট করুন আপনারা কী জানতে চান। আমরা সবাই আলাপ করব, আমরা কেউ কারোর প্রতি না, আমরা সবাই চাই কি আমাদের দেশ ভালো ছিল। আমাদের এটা প্রাউড, আমরা যে দেশে জন্মাইছি সেটাই হচ্ছে আমাদের মূল শিকড়। আমরা সবাই আমাদের শিকড়কে ভালোবাসি, আমরা সবসময় ভালোবাসবো এবং এটার জন্য আমরা যা ইচ্ছা তাই করব, প্রয়োজনে আমরা জীবন দেব, ঠিক আছে? কিন্তু আমরা অন্যদের দাসী, অন্যদের আমরা পূজা করব না, আমরা পূজা না, একমাত্র পূজা হবে আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য না। হাসবি আল্লাহ নাকি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।